ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে নতুন একটি ধারণা তোমাদের জন্য বীজগণিত, সেই বীজগণিতীয় ধারণা সম্বন্ধে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। বীজগণিত এবং বীজগণিতের উৎপত্তি এবং কলা কৌশল বা বীজগণিতকে কিভাবে করতে হয়, বীজগণিতীয় রাশিগুলো কি কি, বীজগণিতীয় প্রতীক সংখ্যাগুলো কি কি, আজকের এই ভিডিওতে থাকবে। তার আগে বলে নিই, যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার পাশে থাকো। আর যারা আমার ইতিপূর্বে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আমি এখন শুরু করছি আজকের এই ভিডিওর বীজগণিতটা। দেখো, বীজগণিত একটি অঙ্কের পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি তিনটি ভাগের একটি ভাগ হচ্ছে বীজগণিত। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বই থাকে তিনটি অংশ, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। তাহলে বীজগণিতীয় অংশে থাকে বীজগণিত। বীজগণিতের ইংলিশ নাম হচ্ছে অ্যালজেব্রা। এই বীজগণিতের যিনি জনক তার নাম হচ্ছে আল খারিজমি। পুরো নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খারিজমি। তিনি রাশিয়ার বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি প্রত্যন্ত দ্বীপে জন্মগ্রহণ করেন। সেই দ্বীপটার নাম হচ্ছে খারিজমি এবং তিনি তার জন্মের তারিখ সম্বন্ধে এখনো বিস্তারিত পাওয়া যায়নি। তিনি একটা গ্রন্থাগারের লেখক ছিলেন এবং সেখানে তিনি এই বীজগণিতীয় বা সংখ্যার ধারণা সম্বন্ধে আলোচনা করেন। আসলে দেখো, সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের দ্রব্য এবং প্রাণী গণনার জন্য সাধারণত কোনো প্রতীক বা গণনা করার জন্য কোনো কিছু আবিষ্কার করার প্রয়োজন পড়ে। আর সেই আবিষ্কারের তাগিদ থেকেই প্রতীক আবিষ্কার করা হয় গণনা করার জন্য। সেই গণনা করার আবিষ্কারের প্রতীকগুলোর মধ্যে থেকে বীজগণিত রাশিতে 10টি গাণিতিক অঙ্ক ব্যবহার করা হয় বা প্রতীক ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই মোট 10টি বীজগণিতীয় প্রতীক ব্যবহার করা হয়। বীজগণিতীয় প্রতীকগুলো এক একটি রয়েছে একটি করে সক্রিয় মান। দেখো, এইগুলোর 0 রয়েছে 0 সক্রিয় মান, 1 এর রয়েছে 1 সক্রিয় মান, 2 এর রয়েছে 2 সক্রিয় মান, 3 এর জন্য রয়েছে 3 সক্রিয় মান, 4 এর জন্য রয়েছে 4 সক্রিয় মান, 5 এর জন্য 5 সক্রিয় মান, 6 এর জন্য 6 সক্রিয় মান, 7 এর জন্য 7 সক্রিয় মান এবং 8 এর জন্য 8 এবং সর্বশেষ 9 এর জন্য 9 সক্রিয় মান রয়েছে। এখন বীজগণিতীয় ধারণা সম্বন্ধে এই পূর্ণ সংখ্যাটাকে কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমি দেখো পূর্ণ সংখ্যা সম্বন্ধে লিখছি তোমাদেরকে। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কোনগুলো? যেগুলোকে আমরা সামনে ভাবি যে কোনো কিছুর সামনে প্লাস চিহ্ন আছে। পূর্ণ সংখ্যা, এখন চিহ্নটা দেখো, আমরা ভালো করে মনে করব যে ধনাত্মক মানে হচ্ছে ডান দিক আর ঋণাত্মক মানে মনে করব বাম দিক। আর শূন্যটাকে আমরা ধরব সেন্টার। তাহলে আমরা সংখ্যা শেখার সম্বন্ধে ধারণা পেয়ে যাব। এবার দেখো, আমি তোমাদেরকে সংখ্যা রেখার সম্বন্ধে কিভাবে এই অধ্যায়ে আগে কি কি শিখবো সেটা আগে বলে নিই। এই অধ্যায়ে আমরা শিখবো সংখ্যার পূর্ণ সংখ্যার দুইটি ধারণা পাবো, যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা কেমন হয় সেটা জানবো। ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো কিভাবে মান বসাতে হয় সেটা জানবো সংখ্যা রেখায়। ঋণাত্মক পূর্ণ সংখ্যার তুলনা করা শিখবো এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার সাথে ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্রমবাচক আকারে শিখবো। আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে এবং ভিডিওটি যত্ন সহকারে দেখবা। দেখো, এইবার আমরা যেহেতু শিখেছিলাম পূর্ণ সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা।
তাহলে দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে শূন্য থেকে, যদি এটা একটা কল্পনা করি যে এটা একটা সেন্টার পয়েন্ট মানে মিডিল শূন্য, এখান থেকে আমার এই দিকে হচ্ছে ডান দিক আর এই দিকে হচ্ছে বাম দিক। আমি লিখে রাখি, দেখো এটা হচ্ছে বাম দিক, আর এটা হচ্ছে ডান দিক। এইদিকে প্লাস এইদিকে মাইনাস। তাহলে শূন্য থেকে যখনই আমি ডান দিকে যাব এইগুলো হবে ধনাত্মক সংখ্যা। দেখো শূন্য থেকে ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 6 এভাবে চলতেই থাকবে। এইগুলো থাকবে প্লাস চিহ্ন, সামনে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে। কোনো যদি সংখ্যা যদি আমার এখানে 2 লেখা হয় তাহলে আমরা এটাকে ধরে নেব ধনাত্মক পূর্ণ সংখ্যা 2, কারণ এর সামনে কিছু নাই মানে অবশ্যই সব সময় প্লাস চিহ্নটা থাকবে। পরে দেখো আমি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বোঝাচ্ছি। শূন্য থেকে যদি আমি এক ঘর বাম দিকে আসি তাহলে -1, 2 ঘর আসলে -2, 3 ঘর আসলে -3, 4 ঘর আসলে -4, 5 ঘর আসলে -5, 6 ঘর আসলে -6। এটা হচ্ছে ডান দিক এবং বাম দিক। যদি আমার অনেকে আমরা বলি না যে আমাদের কপালটা ডানে আছে তার মানে কি আমি প্লাসের দিকে আছি, আমার কপালটা বামে আছে তার মানে কি আমি মাইনাসে আছি, মানে ঋণাত্মকে আছি। আয় আর ব্যয়, অনেক সময় বলা হয় আয় তাহলে প্লাসের দিকে, ব্যয় মানে মাইনাসের দিকে। এখন দেখো যদি বলা হয় যে কোথাও একটি যে তুমি একটি ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতিতে যদি বলে যে তুমি -2 লেখো, তাহলে -2 লিখলাম আমি। দেখো -2 মানে কি, শূন্য থেকে আমি কয় ঘর দুই দিকে, বাম দিকে কিন্তু 2 ঘর আসছি, তাহলে -2 তে পৌঁছাইছি। দেখো -2, শূন্য থেকে এক ঘর আসলে -1, শূন্য থেকে আমি 2 ঘর এসে -2 তে পৌঁছাইছি। যদি বলে যে -4, তাহলে আমার শূন্য থেকে এক ঘর -1, 2 ঘরে -2, 3 ঘরে -3, 4 নম্বর ঘরে -4 এ পৌঁছাবো। তাহলে -4 অর্থ শূন্য হতে কোন দিক হবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঋণাত্মক থাকলে বাম দিক হয়, বাম দিকে 4 ঘর। -4 এর অবস্থান হবে শূন্য থেকে বাম দিকে 4 ঘর। যদি এইভাবে আমাদেরকে -2 এবং -3 যদি বলে তাহলে শূন্য, একটু -3 হলে আমি এখানে আসবো, শূন্য হতে বাম দিকে 3 ঘর। এটাই হচ্ছে মানে ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি। আমরা যদি বলে যে ঋণাত্মক সংখ্যা, বলে যে ঋণাত্মক সংখ্যা 5, ঋণাত্মক সংখ্যা যদি বলে 5, যদি মুখে বলে ঋণাত্মক সংখ্যা 5, ঋণাত্মক পূর্ণ সংখ্যা 5 বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা 5, তাহলে বলতে হবে -5। ঋণাত্মক পূর্ণ সংখ্যা 5 বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং সক্রিয় মান দিয়ে দিতে পারে ঋণাত্মক পূর্ণ সংখ্যা 5 মানে -5। তাহলে আমার শূন্য থেকে ঋণাত্মক মানে বাম দিকে আসতে হবে, শূন্য থেকে বাম দিকে আমি 5 ঘর আসলে -5 এ পৌঁছাবো। এটাই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এভাবে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা শেষ পর্যন্ত যতদূর যাওয়া যাবে সেই পর্যন্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যাতে যাওয়া যাবে। কিন্তু এখন কথা হচ্ছে একটা, দেখো যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে তুলনা করতে বলে যে কোনটা বড় কোনটা ছোট, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু -1 সর্বনিম্ন বা সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কিন্তু -1। ভালো করে মনে রাখবা যে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কিন্তু -1। কারণ কি দেখো -1 এর পরেই তো শূন্য হয়ে যাচ্ছে, তখন কি ধীরে ধীরে পজিটিভ প্লাসের দিকে চলে যাচ্ছে বা ধনাত্মক পূর্ণ সংখ্যার দিকে চলে যাচ্ছে। তাহলে -2 এর চেয়ে কিন্তু -1 বড়, তার মানে -2 চেয়ে -1 বড়, -2 এর চেয়ে -1 বড় বা -2 এর চেয়ে -1 এখানে বড়। এইভাবে দেখো আমি তুলনা করি -5 এর চেয়ে কিন্তু -3 বড়। অনেকে কিন্তু এই পাশের সাথে তুলনা করলে যখন ধনাত্মক সংখ্যা লিখেছি যে 5 গ্রেটার দেন 3, কিন্তু যখন ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে দেখো -5 ছোট, +5 -3 টা বড়, আর এখানে
3 কিন্তু ধনাত্মকের ক্ষেত্রে 3 ছোট 5 বড়। আমরা আরো কিছু করব এর পরে বোর্ডে ব্যবহার করতেছি, তাহলে তোমরা হয়তো উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো ঋণাত্মক সংখ্যার ব্যবহার আমরা বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার ব্যবহার করি। দেখো আমরা কিছু বিপরীত শব্দ আগে দেখি। দেখো আয়, জমা, লাভ, এই তিনটি সংখ্যা আগে, তিনটি শব্দ আগে দেখি। দেখো এই তিনটি শব্দ কিন্তু আমরা বাস্তব জীবনে অনেকবার ব্যবহার করি। তাহলে আয়ের বিপরীত শব্দটা দেখো বাস্তব জীবনে আমরা কিন্তু আয়ের বিপরীত শব্দ ব্যয় দেখি, ব্যয় পাই। জমার বিপরীত শব্দ কিন্তু খরচে পাই। লাভের বিপরীত শব্দ কিন্তু ক্ষতিতে পাই। তাহলে আমরা এভাবে বলতে পারি যে দেখো কোনো কিছু ঋণাত্মক সংখ্যা আমরা বাস্তব জীবনে ব্যবহারের ক্ষেত্রে আয় যদি হয় প্লাস, মানে কোনো কিছু ইনকাম করলে আমরা সেটা জমা রাখি, সেটা প্লাস, জমা রাখার ক্ষেত্রেও প্লাস, লাভের ক্ষেত্রেও কিন্তু প্লাস হয়। কোনো কিছু আমরা যখন আয় করি, কোনো কিছু থেকে হয়তো লাভ করে নিয়ে মানে ইনকাম করছি, সেটা হয়ে যায় প্লাস, জমা করলেও সেটা হয় প্লাস, লাভ করলেও হয় প্লাস। কিন্তু দেখো আয়ের বিপরীতে যখন আমরা ব্যয় করি কোনো কিছু, সেটা কিন্তু মাইনাস হয়ে যায়, মানে কোনো কিছু বাদ দিয়ে চলে যায়। খরচের ক্ষেত্রেও দেখো মাইনাস হয়ে যায়, ক্ষতির ক্ষেত্রেও সিমিলারলি মাইনাস হয়ে যায়। কারণ কি লাভ করলে কোনো কিছু লাভ করলে কোনো কিছু ব্যবসায় আমরা 10 টাকা লাভ করেছি তাহলে প্লাস হয়, সেটা কিন্তু ক্ষতি করলে মাইনাস হয়। তাহলে এখন যদি আমরা আরেকটা ধারণা বুঝে নিয়েছি যে ডান দিকে হলে প্লাস আর বাম দিকে হলে, দেখো ডান এখানে লিখে নিই ডান প্লাস আর বাম মাইনাস। আমরা জানি আগে শিখেছি যে সংখ্যা রেখায়, যদি আগের আলোচনায় বলেছি যে সংখ্যা রেখায় ডান দিকে গেলে হয় প্লাস, বাম দিকে গেলে হয় মাইনাস। তাহলে দেখো ঋণাত্মক সংখ্যার ব্যবহার যদি বলে যে -7, তার মানে কি আমরা কোথায় যাব? সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় 0 হতে বাম দিকে -7 ঘর অবশ্যই। কিন্তু দেখো এটা যখন আমার +7 বলতো, তাহলে শুধু কিছু না থাকলে সেটা মনে করবো যে সামনে যদি কিছু না থাকে তাহলে তার সামনে অদৃশ্যভাবে প্লাস চিহ্ন থেকে যাবে। এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবা যে যদি আমি এখানে একটি পূর্ণ সংখ্যা 5 লিখি, তাহলে এটাকে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে, এর সামনে প্লাস আছে, কখনোই মাইনাস মনে করা যাবে না। এটা একটা সংখ্যাকে কখনোই মাইনাস বলা যাবে না, আমরা সবসময় সচরাচর সবসময় প্লাসই বলে থাকি। তাহলে +7 সংখ্যা রেখায় 0 হতে ডান দিকে আমরা কয়বার যাব? 7 বার। এভাবে আমরা এগিয়ে যেতে পারি। আরো কিছু উদাহরণ দেখি। দেখো কোন জায়গায় লেখা আছে 2, তাহলে বুঝবো এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা 2। আবার -2 বুঝবো যে মাইনাস থাকলে বুঝবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা -2। এভাবে আমরা বুঝতে পারি +2 আর -2 লাভ ক্ষতি। তাহলে যেগুলো আমাদের ব্যয় হয়ে যাবে সেইগুলো মাইনাস, যেগুলো খরচ হয়ে যাবে সেইগুলো মাইনাস, মানে বাম দিক, ক্ষতি হয়ে যাবে সেইগুলো মাইনাস চিহ্ন বাম দিক, যেগুলো ডানে যাবে সেইগুলো প্লাস, আর বামে গেলে মাইনাস। দেখো লাভ করলে প্লাস, জমা করলেও প্লাস, আয় করলেও প্লাস। এরপরে আমি একটু দেখাবো তোমাদেরকে কিভাবে মানে কি পূর্ণ দশক মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যার তুলনা করা যায়। এইবার আমরা সংখ্যা রেখার
ক্ষেত্রে সংখ্যা রেখার তুলনা এবং হ্রাস বৃদ্ধি গুলো দেখব। যে দেখো আমি এইখানে সংখ্যা রেখা আমরা ডান দিকে গেলে এটা তো ডান দিক মানে প্লাস চিহ্ন, আর এটা বাম দিক মানে মাইনাস চিহ্ন। আমরা এবার দেখো ধনাত্মক সংখ্যাগুলোর তুলনা দেখি। দেখো +1 এর চেয়ে বড় গ্রেটার দেন +2 +3 +4, কোনো কিছু সামনে কিছু না মানে প্লাস আছে, +5 +6 +7 এভাবে ডট 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 চলতেই থাকবে। কিন্তু দেখো এখন যদি তোমাকে বলে যে কোনটি ডানে আছে, এই দুটার মধ্যে কোনটি ডানে, তাহলে দেখো এই দুটার মধ্যে কিন্তু +2 ডানে অবস্থিত, কারণ কি +1 এর চেয়ে কিন্তু আরো এইদিকে ডান দিকে আগায় গেছে +2, তাহলে এটাই ডানে অবস্থিত। যদি বলে তোমাকে 3 এবং 5 এর মধ্যে কোনটি ডানে অবস্থিত, তাহলে বলতে হবে অবশ্যই +5 ডানে অবস্থিত, কারণ কি দেখো +3 এর চেয়েও কিন্তু +5 আরো বেশি ডানে, মানে কি এটা বড়, যেটা বড় সেটাই অবশ্যই ডান দিকে থাকবে। সেটা ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে হলেও তাই, ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে হলেও তাই, যেটা বড় সেটাই ডান দিকে থাকবে। কথাটা একটু মনে রাখবে যে এটি বড় সেইটি ডান দিকে থাকবে। তাহলে +5 এবং +3 এর মধ্যে তুলনা করে দেখলাম যে কোনটি ডানে অবস্থিত, +5 বেশি ডানে অবস্থিত। তাহলে আমরা এবার ঋণাত্মক সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখি। দেখো -1 গ্রেটার দেন, দেখো উল্টা -1 কিন্তু -2 এর চেয়ে বড়। আরেকটা উদাহরণ দেখো, যদি তুমি মনে করো তোমার বন্ধুর থেকে তোমার দুইটি বন্ধু, মনে করো রহিম তোমার থেকে 5 টাকা ধার নিয়েছে, করিম তোমার থেকে 10 টাকা ধার নিয়েছে, তাহলে কে বেশি ডানে আছে? রহিম, কারণ রহিম 5 টাকা ধার নিয়েছে, করিম কিন্তু 10 টাকা ধার নিয়েছে। তার মানে কি -10 আর -5 দুইজনই যেহেতু ধার নিয়েছে তাহলে দুইজনই মাইনাসে আছে। কিন্তু দেখো -10 এবং -5 এর মধ্যে কোনটি বড়? অবশ্যই -5 বড়। কারণ কি দেখো সংখ্যা রেখা কিন্তু -5 ডান দিকে রয়েছে বেশি -10 এর চেয়ে, এটা যেহেতু ডান দিক তাহলে -5 বড়। দেখো আমি এখন এইরকম ধারণাটা দিয়ে দিচ্ছি, -1 এর চেয়ে কিন্তু -2 এর চেয়ে -1 বড়, তাহলে এইভাবে -3 এর চেয়ে -2 বড়, -4 এর চেয়ে -3 বড়, -4 -5 এর চেয়ে বড়, ডট 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 এরকম চলতেই থাকবে। দেখো এইভাবে আমরা তুলনা করতে পারি যে দুইটি এবার তুলনা করতেছি, তাহলে -3 এবং কোন সংখ্যার মধ্যে কোনটি বড়? অবশ্যই +3 বড়, এবং +3 ডান দিকে অবস্থিত, -3 কিন্তু তার চেয়ে অনেক ডানে অবস্থিত, মানে বামে অবস্থিত। এইভাবে আমরা আরো কিছু উদাহরণ দেখি। দেখো 2 আর -5 কোনটা ডানে অবস্থিত? অবশ্যই ডানে অবস্থিত 2, মানে কি 2 বড়, 2 এখানে রয়েছে আর -5টা এখানে রয়েছে, তাহলে 2 ডান দিকে। -4 এবং 5 এই দুটার মধ্যে কিন্তু -4 এখানে +5 এখানে, তাহলে -5 টা ডান দিকে অবস্থিত, তাহলে বড় ছোট বোঝা যাচ্ছে এটা। আরেকটা জিনিস দেখো, কোনটি আগে এবং কোনটি পরে। -1 কিন্তু হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা, সবচেয়ে -1 সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা, যেটা কিন্তু +1 এর ক্ষেত্রে বলা অসম্ভব যে +1 এর ক্ষেত্রে বা ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ যতদূর যেতেই পারে, এটা অসীম, কোনো সীমা নেই। কিন্তু দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু -1, তারপরে 0। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। আমি আরো কিছু এবার ক্রমটা দেখাইছি, এবার তুলনা দেখাই। দেখো আরেক কিছু তুলনা তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। -45 -40 ও -45 এর মধ্যে কোনটি বড় তোমরা যদি বলতে বলেন, তাহলে তোমরা কি বলবা? যেটা ছোট, ঋণাত্মকের দিক থেকে যেটা ছোট সেটাই হবে বড়। তাহলে -40 ইজ গ্রেটার দেন -45। কারণ দেখো মনে করো আরেকটা উদাহরণে বোঝাই দিই, মনে করো এ 40 টাকা ধার করেছে, এ 45 টাকা ধার করেছে, তাহলে এই কম টাকা ধার করেছে, এই জন্য এই বড়। এরকম ভাবে আরো দুই তিনটা দেখি। দেখো
-13 ও +2। তাহলে কোনটি বড়? -13 হচ্ছে এই দিকে আর +2 হচ্ছে এই দিকে, তাহলে পজিটিভ কোনটা বড়? -2 বড়। এরকম ভাবে আমরা আরো কিছু দেখি যে -2 -3 এর মধ্যে কোনটি বড়? অবশ্যই -2 বড়। এবার আমি দেখো পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা সম্বন্ধে বোঝাবো। পূর্ববর্তী 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 মানে আগে, পূর্ববর্তী মানে আগে, কোনটি আগে? আর পরবর্তী, পরবর্তী মানে পরে। তাহলে আমরা এবার দেখব যে পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যাগুলো কিভাবে কিভাবে আমাদের হয়ে থাকে। এখানে একটু দেখো যে -1 এর আগে কোন শব্দ রয়েছে? মাইনাস আগে মানে কি পূর্ববর্তী শব্দ রয়েছে 0 এবং -1 এর পরবর্তী সংখ্যা রয়েছে -2। এইভাবে দেখো 5 এর ক্ষেত্রে আমি দেখি 5 এর পূর্ববর্তী সংখ্যা কত? 4, পরবর্তী সংখ্যা 6। এইভাবে আমরা দেখব। দেখো এখানে আমি পূর্ববর্তী এবং পরবর্তীটা বুঝাইলাম যে দেখো 10 এর +10 এর পরবর্তী সংখ্যাটা কত? পরবর্তী, পরে কি রয়েছে? পরে। আর পূর্ববর্তী মানে আগে। তাহলে দেখো 10 এর পরবর্তী সংখ্যাটা কত? 10 এর পরবর্তী দেখো 10 এর পরে রয়েছে 11, তাহলে +11 হচ্ছে 10 এর পরবর্তী সংখ্যা +10 এর। দেখো এবার বলছে এখানে পূর্ববর্তী মানে আগে, তাহলে প্রদত্ত রাশি +10 এর পূর্ববর্তী সংখ্যা, পূর্বে কি রয়েছে? আগে রয়েছে +9, তাহলে আমি এখানে 9 বসাচ্ছি। দেখো 8 এর ক্ষেত্রে দেখো 8 এর পরবর্তী সংখ্যা, 8 এর পরে কি রয়েছে? পরে এইদিকে গেলে 9 রয়েছে, তাহলে আমি লিখেছি 9। দেখো 8 এর পূর্বে কি রয়েছে? মানে কি এইরকম ছিল না, দেখো এইরকম, তাহলে এটা কিন্তু আগে, তারপরে 8, তারপরে 9, তাহলে দেখো 7 হতো এখানে পূর্ববর্তী। আশা করি বুঝতেছ, মাইনাসে না যাওয়া পর্যন্ত মাইনাসের আগে। দেখো এখানে -5 এর পরবর্তী, দেখো -5 এর পরে, দেখো -5 -4 এইভাবে লিখি, দেখো -6, তাহলে এখান থেকে কিন্তু আমার 0 থেকে শুরু হয়েছে, -3 -2 -1। দেখো আমাকে বলছে এই দিক থেকে, তাহলে আমি যখন 0 থেকে এই দিকে আসবো, 0 থেকে যখন এই দিকে যাচ্ছি, তাহলে কি হচ্ছে? -5 এর কিন্তু আগে পড়তেছে। দেখো এখানে পরবর্তী -4 কিন্তু আগে পড়তেছে, তাহলে -5 এর পরবর্তী হতে কিন্তু -6 আমাকে যেতে হচ্ছে, কারণ -5 এর আগে হচ্ছে -4। আমরা জানি যে -6 is greater than -5 is greater than -4। তাহলে দেখো -4 আগে, -5 মাঝখানেটা, -6 কিন্তু পরে, তাহলে -6 এর পরবর্তী -5 এর পরবর্তী মানে পরের সংখ্যাটা হবে -6। আমি এখানে -6 লিখে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার দেখো -0 থেকে যখন আমি বাম দিকে আসতেছি, মানে কি -1 এর চেয়ে কিন্তু -2 ছোট, -2 এর চেয়ে -3 ছোট, -3 এর চেয়ে -4 ছোট, -4 এর চেয়ে -5 ছোট, -5 এর চেয়ে -6 ছোট, তাহলে -5 এর পরে রয়েছে -6, সেজন্য আমি -5 এর পরবর্তী সংখ্যা -6 লিখেছি। এখানে দেখো -3, ওইভাবে দেখো পরবর্তী সংখ্যা রয়েছে -3 এর পূর্ববর্তী হচ্ছে মানে পূর্ববর্তী মানে আগে হচ্ছে -2, পরে হচ্ছে -4, গতানুগতিকভাবে আমি এখানে -4টা লিখে দিচ্ছি। দেখো এখানে আবার 3 রয়েছে, তাহলে 3 এর পূর্ববর্তী মানে 3 এর আগে কত রয়েছে? 3 এর আগে রয়েছে 2। পরেরটা দেখো 0, এখানে 0 রয়েছে, 0 পরে রয়েছে এইদিকে গেলে ডানে মানে পরে মানে প্লাসের দিকে গেলে দেখো এখানে হচ্ছে 1, আর আগে হলে 0 এর আগে কি রয়েছে? আগের সংখ্যা কি? -1, 0 এর আগের সংখ্যা -1। দেখো -3 এর
পূর্বে মানে পূর্ববর্তী মানে আগে -3 এর আগে রয়েছে -2 দেখো -6 এর পূর্ববর্তী -6 এর পূর্ববর্তী -6 এর মানে কি -6 ইজ গ্রেটার দ্যান -5 তার মানে -5 আগে রয়েছে তাহলে এই -5 সর্বশেষ দুটো দেখাচ্ছি দেখো 0 এর পরবর্তী সংখ্যা তাহলে 0 এর পরবর্তী হবে পরেরটা হবে 1 আমি 1 লিখে দিচ্ছি 3 এর পরের সংখ্যা 3 এর পরে রয়েছে 4 প্লাস 4 আশা করি তোমরা বুঝেছো এবার আমি লাস্ট আরেকটি কনসেপ্ট বোঝাবো তোমাদেরকে দেখো এবার পূর্ণ সংখ্যার বেসিক ধারণার সর্বশেষ কনসেপ্ট হচ্ছে সংখ্যা রেখা স্থাপন এটাই সবচেয়ে মেজর একটা স্থাপন এটা মানে তোমরা আশা করি ধৈর্য ধরে দেখছো আমি এটা বোঝাচ্ছি দেখো পূর্ণ সংখ্যা রেখার স্থাপন যদি বলে যে সংখ্যা রেখায় 6 স্থাপন করো তাহলে কি লিখবে দেখো 6 মানে কি কোনো কিছু সামনে নেই মানে অবশ্যই প্লাস চিহ্ন আছে তাহলে আমাকে ডান দিকে যেতে হবে 6 বার তাহলে আমি কিভাবে যাব দেখো এখান থেকে কি করছি আমি যাত্রা শুরু করছি শূন্য থেকে আমরা কিন্তু সবসময় শূন্য থেকে যাত্রা শুরু করি দেখো আমার বাড়ি থেকে বের হইছি ওটা আমার বাড়ি থেকে সেন্টার তুমি বাড়ি থেকে স্কুলে আসো এটা তোমার স্কুলে কয় কিলো আসো এটা তোমাকে কিন্তু এক ধাপ করে আসো তোমার বাড়ি থেকে যদি স্কুল হয় 6 কিলোমিটার ধরে তাহলে তুমি কিন্তু প্রথম যে কিলোমিটারে আসো সেটা কিন্তু ক্লাসের দিকে যাচ্ছ সামনের দিকে আগে যাচ্ছ তাহলে দেখো এরকম আমি বাড়ি থেকে স্কুল মনে করি যে 6 স্থাপন করতে বলছি আমাকে 6 কিলোমিটার যেতে হচ্ছে দেখো আমি শূন্য থেকে কিন্তু এক ঘর মানে কি এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ এবং 6 ধাপ দিয়ে কিন্তু আমি 6 এ পৌঁছাইছি তাহলে আমি শূন্য থেকে শুরু করে 6 ধাপ অতিক্রম করছি প্লাসের দিকে কিন্তু সামনের দিকে গেছি মানে কোন দিকে গেছি ডান দিকে তাহলে লিখছি দেখো সংখ্যা রেখা +6 স্থাপন করলে আমরা কি লিখব শূন্য হতে কোন দিকে ডান দিকে ঘর অতিক্রম করে +6 এ পৌঁছায় তারপরে তোমরা এইরকম দেওয়া থাকলে এই চিত্রটিকে এইভাবে এঁকে দিবা এখানে নিচে যে সংখ্যা রেখা যেটা আমি উপরে আঁকাইছি সেটা নিচে আঁকায় দেবে এরকম করে এখানে নিচে আঁকায় দিয়ে দেবে তাহলে আশা রাখি তোমরা মার্কস গুলো পেয়ে যাবে আবার অনেকে করে কি আগে চিত্রটা আঁকায় তারপরে নিচে লেখে একই কথাই তাহলে এইরকম করে আগে চিত্র আঁকাবো তারপরে লিখবা তারপর দেখো সংখ্যা রেখায় যদি বলে যে -3 স্থাপন করো তাহলে -3 স্থাপন করতে আমাদের কোন দিকে যেতে হবে অবশ্যই এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো মাইনাস মানে বাম দিক তাহলে আমাকে বাম দিকে 3 ঘর অতিক্রম করতে হবে তাহলে আমি এখানে পৌঁছাবো দেখো 3 ঘর কি হবে এক ঘর এখানে আসলে -1 এর 2 ঘর আসলে -2 এবং 3 ঘরে আসলে -3 তাহলে দেখো শূন্য হতে বাম দিকে অবশ্যই মাইনাস হলে বাম দিকে আসবে আর প্লাস হলে ডান দিকে এই কথাটা মাথার মধ্যে ঢুকে নিবে তাহলে অঙ্কগুলো করতে পারবা ডান দিকে বাম দিকে 3 ঘর অতিক্রম করে -3 তে পৌঁছায় আমরা আরেকটা জিনিস সর্বশেষ দেখে নিচ্ছি দেখো মাইনাস যদি কোনোভাবে এইভাবে ধরা হয় -4 তার চেয়ে বড় কি -4 তারপর -3 তারপর -2 তারপর -1 এইভাবে 0 বড় 1 2 3 4 5 6 এভাবে কিন্তু ক্রমটা চলতে থাকে এটা হচ্ছে সংখ্যা রেখার ক্রম এই দিক থেকে যদি আমি ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে আমি ছোটর দিকে আসবো আর বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে আমি বড়র দিকে যাব তাহলে বাম দিক থেকে ডান দিকে বড় আর ডান দিক থেকে বাম দিকে যদি আসা শুরু করি তাহলে ছোট আশা করি এই ধারণাটা তোমরা পেয়ে গেছো প্রিয় শিক্ষার্থীরা এই ধারণার উপর তোমরা 3.1 এবং 3.2 অনুশীলনী সব অঙ্কগুলো করলে আমি আশা করি তোমরা অঙ্কগুলোর বেসিক ধারণা পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি যত্ন সহকারে মনোযোগ দিয়ে এতক্ষণ দেখেছো